নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে আজ স্বাগত জানাই আমার একাদশ শ্রেণীর ছেলেমেয়েদের। আমি বেথুন কলেজিয়েট স্কুলের বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের সহশিক্ষিকা সংহিতা চক্রবর্তী। আজ তোমাদের সঙ্গে পড়ব সেমিস্টার 2-র একেবারে প্রথম যে পাঠ্যটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প ছুটি। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প ছুটি পড়ব। তার আগে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে একবার জেনে নিই। রবীন্দ্রনাথ সম্পর্কে বলার তো কোনো শেষ নেই, তবু আমাদের পাঠ্যের আগে তার সম্পর্কে সামান্য কিছু কথা পাঠ প্রস্তুতি হিসেবে জেনে নেব। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে লেখাটি, এই স্বাক্ষরটি স্বয়ং রবীন্দ্রনাথের, এবং বাঁ দিকে রবীন্দ্রনাথের যে ছবিটি রয়েছে তার সঙ্গেও যে ইংরেজিতে স্বাক্ষর তাও তাঁরই। আমরা তার সম্পর্কে একটুখানি জানি। এখানে 19 শতকের শেষ দশকে রবীন্দ্রনাথ যখন পারিবারিক জমিদারি দেখাশোনার জন্য এসেছিলেন শিলাইদহ, শাহজাদপুর ও পতিশরে, সেই সময়ে তিনি প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে মিশতে পেরেছিলেন। একই সঙ্গে বাংলার অতি সাধারণ মানুষের জীবনের সহজিয়া প্রকৃতির সান্নিধ্যে বংশানুক্রমিক সাবেক জমিদার সত্তাকে আড়ালে ফেলে সামনে এলেন এক অসাধারণ মানুষ, যাঁর হৃদয়ে সাধারণ মানুষের জন্য উদ্বেগ, উৎকণ্ঠা, মানুষের বিপন্নতা যাকে অধীর করে তোলে। এই পর্বে রবীন্দ্রনাথকে আমরা দেখতে পাই একজন ধ্যানমগ্ন জীবন অধ্যয়নকারী হিসেবে, যিনি পদ্মা বোটে করে সারাদিন নদীতে যেতে যেতে নদীর দুই তীরের অপরূপ দৃশ্যপট দেখতেন। মনে রাখতে হবে, এই যে শিলাইদহ, শাহজাদপুর, পতিশর, এই অঞ্চলটি কিন্তু বর্তমানে বাংলাদেশে। তখন তো অখণ্ড বাংলা। সেই সময়ে রবীন্দ্রনাথ অর্থাৎ জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির সেখানে জমিদারি ছিল, সেইখানেই রবীন্দ্রনাথ গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে তিনি সংগ্রহ করে আনলেন জীবনের পাঠ। সেখানে কবি দেখেছেন সারা দিনমান নদীর দুই তীরের দৃশ্যপট, হাট থেকে ফেরা মানুষের অভিব্যক্তি, শৈশব পার না হওয়া বধূর শ্বশুর বাড়ি যাওয়া, নদীতে স্নান করতে আসা অথবা জল নিতে আসা মেয়েদের কলধ্বনি, কিংবা প্রতিদিনের চলচ্ছবি। নির্মোহ অবলোকনকারী হিসেবে তিনি এই গণমানুষদের বুঝতে চেষ্টা করেন। এই সব হাতে পাওয়া, চোখে চাওয়ার দৃশ্যপটই গল্পশস্য হয়ে ফুটে উঠল সাধনা পত্রিকার পাতায় পাতায়। 1891 থেকে 1901, এই 11 বছরের মধ্যে দুহাতে গল্প লিখলেন রবীন্দ্রনাথ। সাধনা পত্রিকা ছাড়াও ভারতী পত্রিকাতেও লেখা চলল। কঙ্কাল, অতিথি, ত্যাগ, একরাত্রি, কাবুলিওয়ালা, ছুটি, শাস্তি, সমাপ্তি, মেঘ ও রৌদ্র, বিচারক, নিশীথে, মানভঞ্জন, ক্ষুধিত পাষাণ, দুরাশা, রাজটিকা এবং নষ্টনীড় পর্যন্ত সেরা গল্পগুলো এই সময়ে লেখা হয়ে গেল। এই সময়টিকে বলা যায় রবীন্দ্রনাথের গল্প রচনার প্রথম পর্যায়। আমরা দেখে নেব এরপর ওই যে শিলাইদহ, শাহজাদপুরে তিনি গিয়েছিলেন, সেই কুঠি বাড়ি কেমন ছিল, জমিদার রবীন্দ্রনাথ তাঁর বাড়ি কেমন ছিল একটু দেখে নিই আমরা। দেখো, বাঁদিকে রয়েছে সেই সময়কার ছবি, পুরনো ছবি, শিলাইদহ কুঠি বাড়ির ছবি, আর ডান দিকে রয়েছে বর্তমান এইরকম ছবি। সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে একটা মিউজিয়াম হিসেবে, সাধারণ মানুষ সেখানে যেতে পারেন। রবীন্দ্রনাথের শিলাইদহ কুঠি বাড়ির ছবি। আর তিনি তো এই কুঠি বাড়িতে বসেই শুধু রাজ্য শাসন করতেন না, প্রজাদের তিনি দেখতে পেতেন তাদের নিজেদের চলন্ত জীবন ছবিতে। কোথায়? পদ্মা বোটে ভেসে যেতে যেতে। দেখো, পদ্মা বোটের ছবি। রবীন্দ্রনাথ এই পদ্মা বোটে করে ভেসে যাচ্ছিলেন সারাদিন ও মান দিন রাত তিনি দুই পারের এই ছবি দেখেছেন, বাংলাদেশের পূব বাংলার গ্রামের ছবি দেখেছেন, সহজ জীবনের ছবি দেখেছেন। আর ফুটে উঠেছে একটির পর একটি তাঁর কলমে কাব্য কবিতা, বিশেষত ছোট গল্প। এইবারে আমরা এই গল্পের উৎস সম্পর্কে সামান্য একটু
জেনে নিই চলো। ছুটি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের 1299 বঙ্গাব্দের পৌষ মাসে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন, আর ওই বছরই অর্থাৎ 1892 সালে সাধনা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরে তার গল্পগুচ্ছে এটি অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রসঙ্গে আমরা রবীন্দ্রনাথের ছিন্নপত্রের 24 সংখ্যক চিঠিটির কিছু অংশ উল্লেখ করব, জেনে নেব। তোমরা জানো রবীন্দ্রনাথ সারা জীবন যেসব চিঠিপত্র লিখেছেন সেগুলো সেই সমকালীন সাহিত্য, সমাজ, ইতিহাসকে জানতে বিশেষ সুবিধা করে দেয় আমাদের, বিশেষত ছিন্নপত্রাবলী, ছিন্নপত্র রবীন্দ্রনাথ তার ভাইঝি ইন্দিরা দেবী চৌধুরানীকে লিখেছেন। সেই চিঠির 24 সংখ্যক চিঠির একটু অংশ আমরা এখানে উল্লেখ করি। কেন উল্লেখ করছি? আমরা যখন এই লেখাটি, এই গল্পটি পড়তে পড়তে যাব, তোমরা একদম প্রথমেই বুঝতে পারবে। চিঠিটির অংশ উল্লেখ করি। 26শে জুন 1891 এবং 13 মার্চ বলবো না, এটা তো বাংলা সাল 1298, অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের 13 তারিখে লেখা এই চিঠিতে রবীন্দ্রনাথ সাজাদপুরের স্মৃতিকথনে লিখেছেন। তার উদ্ধৃতিতে বলি, ডাঙার উপর একটা মস্ত নৌকার মাস্তুল পড়েছিল। গোটা কতক বিবস্ত্র ক্ষুদে ছেলে মিলে অনেক বিবেচনার পর ঠাউরালে যে যদি যথোচিত কলরব সহকারে সেইটাকে ঠেলে ঠেলে গড়ানো যেতে পারে তাহলে খুব একটা নতুন এবং আমোদজনক খেলা সৃষ্টি হয়। যেমন মনে আসা অমনি কার্যারম্ভ। সাবাস জোয়ান, হেইয়ো, মারো ঠেলা, হেইয়ো, সব কটায় মিলে চিৎকার এবং ঠেলা। মাস্তুল যেমনি এক পাক ঘুরছে অমনি সকলের আনন্দের উচ্চহাস্য। উদ্ধৃতি শেষ। আমরা যখন ছুটি গল্পটা পড়ি তার সূচনায় আমরা অবিকল এই ছবিটি পাই। তার আগে গল্পটা তো আমরা পড়বো, তার আগে আমরা গল্পর সার বস্তুটুকু একটু চলো জেনে নিই। তোমরা লিখেও নিতে পারো, বা তোমাদের বাংলা বইয়ের পাশে দেখবে ছুটি গল্প যেখান থেকে রয়েছে তার পাশে বেশ একটা সাদা পৃষ্ঠা রয়েছে, সেখানেও পেন্সিল দিয়ে লিখে নিতে পারো। গল্পসার। ফটিক নামে প্রকৃতি লালিত এক বালক স্বভূমিচ্যুত হয়ে নাগরিক পরিবেশে নিজেকে বিচ্ছিন্ন ভাবতে শুরু করে। সেখানকার প্রতিকূল পরিস্থিতি ও প্রীতিহীন পরিবেশ তাকে অস্থির করে তোলে। সে সেখানে নিজেকে খাপ খাওয়াতে পারে না। অবশেষে এক বর্ষা স্নাত দিনে জ্বরাক্রান্ত শরীরে বাড়ি যাবে বলে বেরিয়ে পড়ে। প্রচণ্ড জ্বর বিকারগ্রস্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে আনে। সে মামার কাছে বাড়ি যাবার বায়না ধরলে তিনি জানান পূজার ছুটিতে বাড়ি নিয়ে যাবেন। বিকারের ঘোরে সে কথা বলতে থাকে। মা ছুটে এসে তাকে জড়িয়ে ধরলে সে বলে, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। ফটিকের এই ছুটি চিরকালের ছুটিতে পর্যবসিত হয়। এইবারে আমরা আমাদের আজকের পাঠ্য গল্পটি পড়ব। লাইন বাই লাইন যতটুকু সম্ভব পড়ি, আর তার থেকে আমরা খুঁজে পাই রবীন্দ্রনাথ কেমন করে সেই পূব বাংলার গ্রাম জীবনে কি খুঁজে পেয়েছেন, সেই গল্পশস্য কেমন করে তিনি আমাদের দিয়েছেন তা খুঁজে দেখব, এবং শিশু কিশোর মনস্তত্ত্ব কেমন করে এই গল্পের মাধ্যমে আমরা পেয়েছি তার কাছে তাও দেখব। চলো আগে শুরু করি। তোমাদের সেমিস্টার 2-র একেবারে প্রথম পাঠ্য ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছোট গল্প। গল্প শুরু হচ্ছে এইভাবে। বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। অর্থাৎ আমরা দেখছি যে এই যে গল্পটা শুরু হচ্ছে, এই ধরনের সূচনাকে বলা হয় সাডেন স্টার্ট, আকস্মিক সূচনা। কোন গ্রাম, কোন ছেলেদের সর্দার ফটিক, সেসব আমরা কিছুই জানলাম না। শুধু একদল ছেলে খেলছে এবং তাদের বালক দিগে সর্দার ফটিক চক্রবর্তী, তার নাম দিয়েই শুরু হয়ে যাচ্ছে গল্প। এবার গল্প যত এগোবে তত আমরা দেখব কিভাবে ফটিককে আমরা চিনতে পারি, বা খেলাটাই বা কোথায় গিয়ে পৌঁছয়। একটা কথা প্রথমেই আমার ছেলে মেয়েদের মনে করিয়ে দিই, গল্পের নাম ছুটি, আর গল্প শুরু হচ্ছে খেলা দিয়ে। দেখি গল্পের নাম
ছুটি, কিভাবে সেই খেলা জমে উঠে, কোথায় কখন কার কিভাবে ছুটি হয়। কারণ ছুটি তো সবসময় যে নামকরণ আমাদের ঔৎসুক্য জাগিয়ে তোলে। এবং গল্প যখন শুরুই হচ্ছে দুষ্টুমি দিয়ে, বাচ্চাদের দুষ্টুমি, ঠিক বাচ্চা বলবো না, বালক অর্থাৎ কিশোর, সে তার মাথায় দুষ্টবুদ্ধি এসেছে যে প্রকাণ্ড শালকাঠ পড়ে আছে, মাছ তুলে রূপান্তরিত হওয়ার আশায় কেউ একজন ফেলে রেখেছেন প্রকাণ্ড শালকাঠ। মাস্তুল কাকে বলে চলো আমরা একটু একটা ছবির মাধ্যমে দেখে নিই। যারা গ্রামে থাকো বা নদীর ধারে থাকো তারা জানো, কিন্তু শহরের ছেলেমেয়েরা হয়তো সবসময় এটা জানো না। একবার একটু আমরা দেখে নিই চলো। এই দেখো মাস্তুলের ছবি। নৌকো বা জাহাজে পাল খাটানোর জন্য ব্যবহৃত বড় খুঁটিকে বলে মাস্তুল। মাঝখানে দেখো যে বড় একটা খুঁটি দেখা যাচ্ছে, এটা একটা স্টিমার বা জাহাজ, ছোট জাহাজ বলতে পারি। তার মাঝখানের অংশটা, এটা অবশ্যই কাঠের নয়, অন্য কোনো ধাতু নির্মিত, কিন্তু মাস্তুল আমরা এখানে পেলাম একটা শাল কাঠ পড়ে রয়েছে কোনো নৌকার এইরকম একটা পাল খাটানোর জন্য, যাতে নৌকো তরতরি এগোয় সেজন্য তো পাল খাটানো হয়। আর তার মাঝখানে থাকে এইরকম লম্বা একটা খুঁটি, তাকে বলে নৌকো বা জাহাজের মাস্তুল। তোমরা যদি কেউ ব্যান্ডেল চার্চে বেড়াতে যাও তাহলে সেখানে দেখবে একটা বড় মাস্তুলের অংশ পড়ে আছে, ওখানে নাকি একটা জাহাজ এসেছিল, লেখা আছে সেই ইতিহাস ওখানে। তো যাই হোক, আমরা এখন জেনে নিই এটাই মাস্তুল। এবং কেন এরকম একটা সিদ্ধান্ত তারা নিল? যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। তার মানে ছোটদের দুষ্টুমি, ছোটরা দুষ্টুমি করে এই জন্য যে আর কেউ বিরক্ত হবে, বড়রা বিরক্ত হবে, সে কাজের সময় খুঁজে পাবে না, খুঁজবে তখন রাগ করবে, সে অবাক হবে যে এত বড় একটা কাঠের গুঁড়ি কে কোথায় কখন কিভাবে নিয়ে গেল, এবং কাজের সময় না পেলে তার রাগ হবে, বিরক্তি হবে, তাতেই এদের আনন্দ। আর কাউকে একটুখানি বড়দের জব্দ করাতেই ছোটদের আনন্দ। এই রকমটাই আমরা দেখতে পেলাম। একেবারে সরল সাদাসিধে বাচ্চাদের, কিশোরদের মনের যে একটা মজার করার ঔৎসুক্য, সেটা আমরা দেখতে পেলাম, সেই অভ্যাসটা দেখতে পেলাম। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই কুটির উপর গিয়া বসিল। ছেলেরা তাহার এইরূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছু মাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। শ্লেষ দিয়ে বলেছেন, মজা করে বলেছেন যে ওইটুকু শিশু, সে তো আর তত্ত্বজ্ঞানী নয়, কিন্তু সে গম্ভীর তত্ত্বজ্ঞানীর মতো বালকদের, তার বন্ধুদের, তার দাদার বন্ধুদের খেলা ভণ্ডুল করে দেওয়ার জন্য ওই রকম ভাবে বসে থাকলো। তোমাদের ইতিপূর্বেই যে চিঠিটার কথা বলেছি, ছিন্নপত্রে সেই চিঠিটা যদি কেউ সংগ্রহ করে পড়তে পারো, ইন্টারনেট থেকেও দেখে পড়তে পারো বা বই থেকে দেখে পড়তে পারো, সেখানে দেখবে ওখানে রবীন্দ্রনাথ বলেছেন যে এই যে মাখনের যে চরিত্র তিনি এঁকেছেন তার ছায়া কিন্তু ওখানে পাই, বাস্তব মাখনকে পাই, যদিও সে একটি ক্ষুদ্র বালিকা। সে এসে এরকমভাবে বসেছিল, আর ব্রাহ্মণদের বাড়ির একজন কিশোর সে বারবার তাকে অনুরোধ করেছিল সরে যেতে, কিন্তু সে সেটা করেনি, অর্থাৎ খেলা নষ্ট করে দেওয়াতেই তার মজা ছিল। আমরা এখানে যেন সেই যে চিঠিতে যা লিখেছেন, যা দেখেছেন রবীন্দ্রনাথ, ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে বলেছিলেন তিনি, সেই ক্ষণকালের দেখাকে চিরকালের করে ধরে দিয়েছেন আমাদের জন্য এই ছুটি গল্পে। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। দাদা তো সে বালক দিগের সর্দার, সে ভাইকে এসে বলছে, দেখ মার খাবি, এবেলা ওঠ। এভাবে সে আস্ফালন করে বলছে, অর্থাৎ চিৎকার করে সে এটা বলছে, বেশ ঘোষণা করার মতো বলছে। সে তাহাতে আরো একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া বসিল, অর্থাৎ সে তাতে পাত্তা দিল না, সে দাদার কথা শুনলো না, সেখানে আরো ভালো করে বসলো। এইরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতি বিলম্বে এক চড় কষাইয়া দেয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না। গণ্ডদেশে অর্থাৎ কিনা গালে, গালে একটা চড় মেরে দেওয়া, কারণ বালক দিগের সর্দার, তাহলে সে তো নেতা,
তাহলে নেতা হিসেবে লেখক এখানে মজা করে বলছেন সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করতে গেলে ভাইকে একটা চড় মেরে দেওয়া উচিত ছিল, অবাধ্য ভাইকে শাসন করা উচিত ছিল, কিন্তু তার সাহস হলো না। সাহস হলো না কেন? আমরা গল্প যত গড়াবে তত দেখতে পাবো যে সে তো দুষ্টু ছেলে, অমনোযোগী লেখাপড়ায়, তার প্রতি মা খুব বিরক্ত, তার বাবা নেই, মা খুব কষ্ট করে দুই ভাইকে মানুষ করছেন এবং মাখনকে তিনি স্বভাবতই প্রশ্রয় দেন। সে ছোট বলে এবং সে শান্ত বলে মাতৃস্নেহর অধিকারী বেশি হয় এবং মায়ের কাছে তিরস্কৃত হবে, এই একটা ভয় তার ছিল, এই একটা আশঙ্কা ফটিকে ছিল, তাই সাহস তার হয়নি। কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখন উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে। বটেই তো, না হলে রাজসম্মান বজায় থাকে কি করে? তাই ভাবটুকু বজায় রাখলো, কিন্তু চড় আসলে মারল না। পূর্বাপেক্ষা আরো একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আরো একটু বেশি মজা আছে। প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। দেখো, ফটিক চরিত্র তোমাদের প্রশ্ন আসে এরকম, বা আমরা গল্প যে কোনো গল্পই পড়বো তার চরিত্রগুলি সম্পর্কে নিজেরাই কিন্তু ভাবতে ভাবতে যাব যে কিভাবে তাকে এঁকেছেন গল্পকার। ফটিক কিন্তু দেখো, সে প্রথমে এসে দুষ্টু কিশোর, সে অন্যর কষ্ট হবে মজা হবে এইটাতে তার মজা হবে সেরকম ঠিক করেছিল। তারপর সে একটু ভীতু আশঙ্কিত, সে নিজের অবস্থান সম্পর্কেও সচেতন, তাই মাখনকে শাসন করতে পারেনি, ওদিকে নিজের অবস্থান সম্পর্কে সে সচেতন, তাই খানিকটা হম্বিতম্বি করেছে। এবং তারপরে তার যে বিবেচনা বোধ শূন্য, যে কারণে তার মা তাকে শাসন করেন আমরা দেখব পরে, সেই কারণ হচ্ছে তার বিবেচনা বোধহীনতা। সে মাখনকে শুদ্ধটা গড়িয়ে দিতে চাইলে, অর্থাৎ মাখন তো পড়ে যাবে, তার তো লাগবে, কিন্তু সে নিজে হাতে করে তো মাখনকে মারছে না, তাই নিজের দায়টা এড়াতে চাইলো, কিন্তু ভাইকে এইভাবে একটা শাস্তি সে দিতে চাইল। কিন্তু এখানে ফটিকের বিবেচনাহীনতাই আমরা দেখতে পাই। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে। সে আরো ছোট ফটিকের থেকে, সে আরো কিছুই বোঝে না, তাই ভাবলো তাতে তার গৌরব আছে, সে বেশ চড়ে বসে আছে আর সবাই গড়াবে, সে ভেবেছে একটা গাড়ির মতো সে ওতে চড়ে বসে বেশ যাবে। কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। কি চমৎকার বললেন রবীন্দ্রনাথ, যে কোনো পার্থিব গৌরবেরই কিন্তু বিপদ আছে, কারণ সে গৌরব রক্ষা করতে গিয়ে প্রাণান্ত হয়, বা অন্যেরা ঈর্ষাবোধ করে, তাতে মনোকষ্ট হয়, নানান রকম কিছু হয়। পার্থিব গৌরব হলেই তার সঙ্গে সঙ্গেই পার্থিব ঝামেলাটুকু আসে, ঠিক সেই রকম পার্থিব বিপদ তারও হলো। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল, মারো ঠেলা হেইয়ো, সাবাস জোয়ান হেইয়ো। গুড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হইয়া গেল। এটাই সম্ভাব্য ছিল, এমনটাই তো হবে। কাঠের একটা গুঁড়ি তার উপর উঠে বসেছে, যেই এক পাক ঘুরবে ওপরটা নিচে চলে আসবে, ফলে মাখন পড়ে গেল, এরকম কাণ্ড হলো। এবং আমরা দেখলাম যে যে চিঠিটার কথা আমরা পড়লাম সেখানেও কিন্তু ঠিক এরকমটাই হয়েছিল, মারো ঠেলা হেইয়ো, সাবাস জওয়ান হেইয়ো, অবিকল ওই চিঠির কথা আমরা এই ছুটি গল্পে পেলাম। এখানে আমরা একটুখানি এই অংশটা ছবি দেখে নিই। এই দেখো, ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল, মারো ঠেলা হেইয়ো, সাবাস জোয়ান হেইয়ো। একটা ছোট ছেলে বসে আছে আর সকলে মিলে তাকে ঠেলবার চেষ্টা করছে। আমরা পরের পৃষ্ঠায় যাই। এরপর খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল। অর্থাৎ ওই যে যার কাঠ, সে এসে কখন দেখবে, বিরক্ত হবে, সে তো নিজের চোখে দেখা যেত না, কিন্তু এ তো হাতে নাতে ফল, মাখন পড়ে গেল, মাখনের ব্যথা লাগলো, আর তাদের উদ্দেশ্য সিদ্ধ হলো। কাউকে তারা কষ্ট দিতে চেয়েছিল, কষ্ট মানে মজা করতে চাওয়া। সে তো আর, বাচ্চারা তো অতটা বোঝে না, কিশোররা অতটা বোঝে না যে দুষ্টুমি করলে আরেকজনের কতটা কষ্ট হয়। কিন্তু এই যে একটা জব্দ করা গেল, যে ওদের খেলতে দিচ্ছিল না, সে যে পড়ে গেল, হাতে নাতে ফল পেল, তাতে হৃষ্ট হলো, মানে আনন্দিত হলো বালকেরা। কিন্তু ফটিক কিছু শশব ব্যস্ত হলো, সে কিন্তু ব্যস্ত হয়ে উঠল, শশব ব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত, অর্থাৎ অত্যন্ত চঞ্চল হয়ে উঠল। কেননা মাখন তো গিয়ে এবার নালিশ করবে মাকে। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল।
তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল, খেলা ভেঙে গেল। ফটিক গোটাকত কাশ উৎপাটন করিয়া একটা অর্ধ নিমগ্ন গলুইয়ের উপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল। খেলা তো ভেঙে গেল, কিন্তু ফটিক ভয়ে বাড়ি যেতে পারছে না। সে কাশের গোড়া চিবোচ্ছে। আর কোথায়? একটা অর্ধ নিমগ্ন মানে আধ ডোবা একটা নৌকার গলুইয়ের উপর বসে। গলুই কি? নৌকা তো এরকম লম্বাটে যে দুটো দিক, সরু দুটো দিক, তাকে বলে গলুই। একটু দেখে নিই আমরা। এই দেখো, নৌকার দুই মাথার সরু অংশকে বলে গলুই। গলুই অংশটাকে চিহ্নিত করা হয়েছে এখানে। সুতরাং এইখানে উঠে সে বসে কি করলো? কাশের গোড়া চিবোতে লাগলো। এই যে কাশফুল, কাশফুলের গোড়া চিবোচ্ছে। কাশফুল কখন ফোটে? শরতে, তাই না? তার মানে আমরা ভেবে নিতে পারি যে গল্পটা শুরু হয়েছে বর্ষার শেষে, শরতে, অথবা শরতের অবসানে, যখন কাশফুল একটু আধটু আছে, অর্থাৎ কিনা আশ্বিন কার্তিক এরকম কোনো একটা সময়ে হয়তো গল্পটার সূচনা হয়েছে। কেন বলছি তার কারণ আমরা বুঝতে পারবো। ফটিকের যে ছুটির জন্য প্রতীক্ষা, সেই প্রতীক্ষা এই কাশফুলের সময়, এই আশ্বিন মাস বা কার্তিক মাস, অর্থাৎ শরৎকালে খেলা, এবং তারপরে আরেকটা শরতে তার খেলা শেষ হবে কিনা আমরা দেখতে পাবো। সেই কারণে আমরা এই জায়গাটাকে কোন সময়ে চিহ্নিত করতে করতে চলেছি। তো কাশের গোড়া চিবোচ্ছে ফটিক। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। কাঁচা গোঁফ অর্থাৎ গোঁফে রং করেছেন, আর চুলটা রং করেননি, তাই পাকা। তাহলে তারও বিবেচনা বোধ কেমন, লেখক খুব সূক্ষ্ম আঁচড়ে কিন্তু বুঝিয়ে দিলেন। পরে তিনি একে বলেছেন কাঁচা পাকা বাবু, অর্থাৎ পুরোপুরি তার যেন পরিণমন হয়নি স্বভাবের। দেখি আমরা। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হোথা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রহিল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন, কোথা? সে বলিল, জানি নে, বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রসগ্রহণে প্রবৃত্ত হইল। আবার কাশের গোড়া চিবোতে লাগলো। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। এই যে চক্রবর্তী, এই ফটিক চক্রবর্তী, ফটিক চক্রবর্তীদের বাড়ির দিকে যাচ্ছে। ফটিক কিন্তু ইচ্ছা করে এটাও বলল না, তার রাগ হয়েছে, ভালো লাগছে না, সে সাহায্য করতে চাইল না। অবিলম্বে বাঘা বাগদি আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক কহিল, যাব না। সে তো যাবেই না, কারণ সে তো জানে যে বাঘা বাগদি তাকে নিয়ে যাবে মায়ের কাছে, এবং মা তাকে শাসন করবেন, চপেটাঘাত, চড় মারবেন, বা অন্যরকম ভাবে শাসন করবেন। কারণ মাখন ইতিমধ্যেই গিয়ে মাকে তো নালিশ করেছে। তাই ফটিক বলল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আড়কোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল। আড়কোলা মানে এইরকম ভাবে আড়াআড়ি কোলে নেওয়া, পাঁজা কোলাও বলি আমরা, এইভাবে কোলে নিয়ে চলল। তাহলে আমরা দেখছি ফটিক আশঙ্কিত শাসনের জন্য, ভয় পাচ্ছে সে। কিন্তু আমরা দেখছি এই প্রকৃতির বালক সে, প্রকৃতির মাঝখানে সে বড় হয়ে উঠেছে, সেখানে শাসনও আছে, সোহাগও আছে। তাকে হিঁচড়ে টেনে নিয়ে গেল না কিন্তু বাঘাবাগদি, তাকে আড়কোলা করে নিয়ে গেল। জোর করলো ঠিকই, কিন্তু তার সঙ্গে কোথাও যেন স্নেহ মিশ্রিত আছে, তাই না? শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। এই যে ফটিক, সে বলেছিল যাব না, কেননা কোনো রকম বন্ধন তার পছন্দ নয়। সেই উদার আকাশে, এই নদী তীরে ওই কাশের রস গ্রহণ করতে করতে একলা সময় কাটাচ্ছে, নৌকার গলুইয়ের উপর বসে। প্রকৃতির বালক সে। তার মতন এইরকম এক প্রকৃতি প্রেম স্বয়ং রবীন্দ্রনাথ লালন করেছেন আজীবন। তার বলাই ছোট গল্পেও আমরা দেখি। এবং ঠাকুরদাদার ছুটি নামে কবিতার একটুখানি অংশ তোমাদের জন্য আমি এনেছি, মিলিয়ে পড়ে দেখো, তোমাদের মনে হবে যেন ফটিকের কথাই বলা হয়েছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ তার গানেও বলেছেন, বসনা ভ্রমর এই নীলিমায় আসন লয়ে। তো সেই নীলিমায় বসে আছে একাকী ফটিক, যেখানেতে অবাধ ছুটি, সেখানে ডানা মেলে দিয়ে বসে আছে সে। আমরা দেখে নিই রবীন্দ্রনাথের ঠাকুরদাদার ছুটি এই কবিতার কিয়দংশ।
তোমার ছুটি নীল আকাশে, তোমার ছুটি মাঠে, তোমার ছুটি থইহারা ওই দিঘির ঘাটে ঘাটে, তোমার ছুটি তেঁতুল তলায় গোলা বাড়ির কোণে, তোমার ছুটি ঝোপে ঝাপে পারুল ডাঙার বনে, তোমার ছুটির আশা কাঁপে কাঁচা ধানের ক্ষেতে, তোমার ছুটির খুশি নাচে নদীর তরঙ্গেতে। রবীন্দ্রনাথের পলাতকা কাব্যগ্রন্থের ঠাকুরদাদার ছুটি, এই কবিতার কিয়দংশে যে ছবি আমরা পেলাম, আমরা দেখতে পাচ্ছি সেই মুক্ত স্বাধীন জীবনের প্রতীক ফটিক। তার মনোজগৎ এমনই অবাধ স্বাধীন, তাই সে মায়ের ডাকে ধরা দিতে চায়নি, কিন্তু তাকে তো বাঘাবাগদি নিয়ে গেল। এবার আমরা দেখছি, ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কহিল, না, মারিনি। সত্যি কথাই বলেছে সে, ফটিক সত্যবাদী। ফের মিথ্যে কথা বলছিস? কখনো মারিনি। মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, হ্যাঁ মেরেছে, সে তো নালিশ করেছে, তাই নিজের বক্তব্যের সমর্থনে সে তো মিথ্যে কথা বলবেই। এইবার ফটিক কিন্তু রেগে গেল, কারণ সে তো সত্যি মারেনি। তখন আর ফটিকের সহ্য হইল না, দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চড় কষাইয়া দিয়া বলিল, ফের মিথ্যে কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে ২-৩টা প্রবল চপেটাঘাত করিলেন। চপেটাঘাত মানে চড় মারলেন পিঠে। ফটিক মাকে ঠেলিয়া দিল। মা চিৎকার করিয়া কহিলেন, তুই আমার গায়ে হাত তুলিস? সে কি সত্যি মায়ের গায়ে হাত তুলেছিল? সে আত্মরক্ষা করতে গিয়েছিল, কিন্তু মায়ের লেগেছে, মায়ের কথা বলেছেন। এমন সময়ে সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? এই দেখো, রবীন্দ্রনাথ বলছেন কাঁচা পাকা বাবু। কাঁচা পাকাই তো বটে, গোঁপটা রং করেছেন আর মাথার চুলটাকে রং করেননি, কাঁচা পাকা বাইরের দিক থেকে। এবং রবীন্দ্রনাথ খুব মজা করে বলছেন কাঁচা পাকা বাবু। কেন আমরা দেখিনি, পরের অনুচ্ছেদেই আছে। ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এ যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। গড় করিয়া প্রণাম মানে সাষ্টাঙ্গে প্রণিপাত, অর্থাৎ উপুড় হয়ে পায়ের কাছে প্রণাম করলেন ফটিকের মা। এর পরের অংশটা দেখো। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হয়েছে। আমরা একবার দেখে নেব এই অংশটার ছবি, যে উমা দাদা তুমি কবে এলে, এই জায়গাটার ছবি আমরা দেখে নেব। দেখো, এমন সময় কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? ওই যে দেখো, ফটিককে তার মা শাসন করছে, মাখন দাঁড়িয়ে দেখছে, এবং আরেকজন ভদ্রলোক ঢুকে এসেছেন, কি হচ্ছে তোমাদের বলে। তারপরে যে অংশটা আছে, আমার ছেলে মেয়েদের বলবো, সে অংশটা খুব মন দিয়ে পড়বে। রবীন্দ্রনাথ যে কাঁচা পাকা বাবু বলেছেন ফটিকের মামা বিশ্বম্ভর বাবুকে, তার খানিকটা কারণ এখান থেকেও কিন্তু আমরা পাবো। ফটিকের মামা চরিত্র বিশ্লেষণ করতে গেলে এই অংশটি খুব জরুরি, খুব মন দিয়ে তোমরা পড়বে। কি বলছেন? বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হইয়াছে, তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভর বাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন। তাহলে বোনের বিয়ে হয়েছে, তার 2 সন্তান হয়েছে, দাদা কিন্তু খোঁজ খবর নিতে পারেননি। এতদিন তিনি জীবিকার্জনের জন্য পশ্চিমে গিয়েছিলেন, এবং আজ যখন ফিরে এসেছেন তার বোন এমন দুর্দশায় রয়েছে। কাঁচা পাকা নয় কি, তার বয়স বেড়েছে, কিন্তু দায়িত্ব কর্তব্যবোধে যে পরিণমন, যে ম্যাচিওরিটি, তাকে আমরা তার এই আচরণে দেখতে পাই। যাই হোক, এই অংশটা তোমরা একটু আলাদা করে বুঝে নিও। এরপরে পড়ি, কিছুদিন খুব সমারোহে গেল। মামা এসছেন, ফলে খুব আনন্দ উৎসব করে কিছুদিন সমারোহে গেল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্ভর বাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতির সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। যাওয়ার আগে
কর্তব্য হিসেবে দাদা তো বড়, তিনি বোনের ছেলেদের অবস্থা, মানসিক উন্নতি ইত্যাদি নিয়ে জানতে চাইলেন এবং যথারীতি ফটিকের সম্পর্কে মা এসব কথা বললেন। তাহার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। শুনিয়া বিশ্বম্বরবাবু প্রস্তাব করিলেন, তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন। উত্তম প্রস্তাব, ফটিককে নিয়ে যাবেন, নিজের কাছে রাখবেন। বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। যে হাড় জ্বালাতন করছে সেই ছেলে যদি মামা বাড়িতে গিয়ে মানুষ হয় সে তো খুব ভালো কথা। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? আমরা দেখছি ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। আমাদের মনে হয় এ আবার কি? সে তো এই জায়গা, এই গ্রাম, এই উদার আকাশ, মুক্ত বাতাস, নদী তীর, এই সঙ্গী সাথীদের এত ভালোবাসে, এসব ছেড়ে চলে যাবে? আসলে অনির্দিষ্ট সুদূরের প্রতি আকাঙ্ক্ষা, এই তো কিশোর মনের আকাঙ্ক্ষা, এই তো সত্যিকারের রোম্যান্টিকতা। আমাদের ফটিক সেই রকম, যা সে জানে না, অজানাকে ভয় কি আমার ওরে, সেই অজানাকে চিনে চিনে জীবন ভরে নিতে চায় সে। ফটিক চরিত্রের এখানেও কিন্তু বিশেষত্ব। তো ফটিক বলল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল, যদি কোন দিন মাখনকে জলেই ফেলিয়া দেয়, কি মাথায় ফাটায়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। সত্যি তো, মা তো। সুতরাং সন্তান এরম দুষ্টু, শাসন মানে না, অবাধ্য, আরেকটা সন্তানের ক্ষতি হবে ভেবে তিনি হয়তো উদ্বিগ্ন থাকেন, আশঙ্কিত থাকেন, কিন্তু তাকে ছেড়ে চলে যাবে এক কথায়, এই আনন্দটা মা হিসেবে নিতে পারলেন না, তার অভিমানে লাগলো। তাই তিনি ঈষৎ ক্ষুণ্ণ হলেন। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না। এ আমাদের সকলেরই ছেলেবেলায় এমনটা হয়। নতুন জায়গায় যাওয়ার আগে খুব ইচ্ছে হয় সেই জায়গাটা কেমন দেখব, তাই না? ঠিক সেই রকমই বালকের মনস্তত্ত্ব এখানে প্রকাশিত। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্য বশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। অর্থাৎ এখন সে উদাসীন। ওই যে আমরা তত্ত্বজ্ঞানী মাখনকে পেয়েছিলাম, সে উদাসীন ছিল অন্যকে বিরক্ত করবে বলে, কিন্তু ফটিকের এই উদাসীনতা, সে নতুন জায়গায় যাবে, নতুন কিছু দেখবে, তাই নতুন কিছু দেখা, নতুন কিছু পাওয়া, প্রাপ্তির আনন্দ তার এত বেশি ছিল যে পুরনো সবকিছুর প্রতি তার আর কোনো আগ্রহ রইল না। তাই সে সহজেই তার নিজস্ব যা কিছু দিয়ে দিল। রবীন্দ্রনাথ, সহাস্য রবীন্দ্রনাথ এখানে বলছেন পুত্র পৌত্রাদিক্রমে, অর্থাৎ কোনোদিন সে আর এগুলির ভাগ নিতে আসবে না, অংশগ্রহণ করতে আসবে না। আমরা গল্পের যত এগোবে তত দেখব কি নির্মম সত্য হয়ে উঠেছে এই ছোট্ট একটু রসিকতা। এই পর্যন্ত আমরা প্রথম পর্ব সমাপ্ত করলাম। অর্থাৎ গল্পের যদি স্পষ্টত দুটো ভাগ আমরা দেখি, এক হচ্ছে ফটিকের গ্রাম জীবন, তার মায়ের কাছে থাকা, এই যে তার স্বাধীন জীবন, আরেকটা তার কলকাতায় মামা বাড়ির জীবন। এই দুটি অংশে আমরা ভাগ দেখতে পাবো। প্রথম অংশের একটু অংশ আমরা নেট থেকে চলচ্ছবি গ্রহণ করেছি এবং চলো একসঙ্গে দেখে নিই। এতে হয়তো কিছু কিছু সংলাপ নিজের মতো করে বসানো আছে, সেটা নাটককে আরো আকর্ষণীয় করার জন্য, কিন্তু আমরা যখন উদ্ধৃতি দেব তখন কিন্তু এই ছোট গল্প থেকেই দেব। এখন আমরা এই অংশের যতটুকু পড়লাম সেই অংশটুকু ছোট্ট একটু চলচ্চিত্রায়িত রূপ দেখে নিই। চলো। চল। এই ঘাটই তো মনে হচ্ছে। এই থাম থাম থাম, এই ঘাটে থাম।
ওরে বাবা, চটি পায়ে দিয়ে তো নামা যাবে না, কাঁদা দিয়ে তো একেবারে ভরপুর। এই খোকা, চক্রবর্তীদের বাড়ির পথ কোনটা? কোথা? আমি জানি। যাদব, এক নম্বরের যাদব। এখনকার ছেলে পুলেগুলো যা হয়েছে না। না রে নিতাই, ভালো হয়নি, আবার করতে হবে। ফটিকদা, ফটিকদা, দাদা, মা ডাকছে, বাড়ি চলো। কখন বেরিয়েছো? মা কি খেপেছে? তা তো জানি নে। মাখনদাকে তুমি আবারও মেরেছো? না মারিনি, তুই যা, আমি এখন বাসায় যাব না। না, তোমাকে যেতেই হবে, তা না হলে আমার খাওয়া বন্ধ। চলো। আরে ছাড়, চলো। ছাড়, না, ঘুমালে কিন্তু তোর নাকে পানি ঢেলে দেবো। আমি তোমাকে নিয়েই যাব। ছাড় বলছি। না, আমি দাদা খারাপ হয়ে যাচ্ছে। না, চলো। ছাড়। কাঁদিস নে মাখন, কাঁদিস নে। বললাম তো আজ ফটিক আসুক, ওর হার আমি গুঁড়ো গুঁড়ো করে দেবো। কাঁদিস নে, কাঁদিস নে বাবা। ছাড় বলছি। না, ছাড়বো না, এসো। বাবা ছাড়। বাগা বলছি নিয়ে আয়, ছাড়বো না, নিয়ে এসো। আয় যা। এই, ছাড়। ছাড়বো না। আজকে ওকে মেরেছিস কেন? মেরেছিস কেন? ওকে মারিনি। এই মাখন তোকে মারেনি? মারছে। ও তো ইচ্ছে করে লাগাইছে। ইচ্ছে করে লাগাইছে না? সবসময় মিথ্যে কথা বলিস। মিথ্যে বল দেখ। মারলি কেন? মারলি কেন? এই আমার গায়ে হাত তুলিস। এই বাঘা দেখেছিস? দেখেছিস আমার গায়ে? হলোটা কি? হ্যাঁ, বলি তোদের বাড়িতে হলো কি? এত চেঁচামেচি কিসের? হ্যাঁ, বাবা, তুমি কোত্থেকে? হ্যাঁ। এতদিন পরে এলে। থাক 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 থাক। দাবিনি দাবিনি। বুঝলি, তোদের এখানকার ছোকরাগুলো এত বেয়াদব। পথে একটা ছোকরাকে জিজ্ঞেস করলুম যে চক্রবর্তীদের বাড়ির পথ কোনটা, সে উপরের দিকে দেখিয়ে দিল। বেয়াদব, ওরা যে মেরে হাড়গোড় ভেঙে দিই। এটা কে? মাখন। হ্যাঁ মাখন। নো নো নো। আমরা দেখে নিলাম ছুটি গল্পের চলচ্চিত্রায়িত রূপ কিছুটা। চলচ্চিত্রের প্রয়োজনে খানিকটা অদল বদল হয়েছে, ইন্টারনেট থেকে এটুকু আমরা পেয়েছি। আমরা এর পরের অংশে যাব। প্রথম অংশ শেষ হলো গল্পের, দ্বিতীয় অংশ ঠিক 1-2 করে ভাগ করেন রবীন্দ্রনাথ, কিন্তু গোটা গল্প পড়তে গিয়ে আমরা দেখি গল্পের দ্বিতীয় পর্ব আমরা এবার প্রবেশ করছি। কলকাতায় মামার বাড়িতে ফটিক, সেখানে কি হলো? কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমে মামির সঙ্গে আলাপ হইল। এরপরের এই যে অনুচ্ছেদটা, এই অনুচ্ছেদটা পুরোটাই ফটিকের মামির স্বভাব, তার মানসিক যে অবস্থা, তার চরিত্র ব্যাখ্যানে এইটুকু অংশ কিন্তু লাগবে, মনে রেখো। পড়ি আমরা। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না। তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন। ইহার মধ্যে সহসা একটি 13 বৎসরের অপরিচিত অশিক্ষিত পাড়া গেয়ে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্ভরের এত বয়স হইল, তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান থাকে, তার মামি কিন্তু খুব সহজে তাকে মেনে নিলেন না এবং বললেন কিরকম একটা বিপদ হয়। বেশ নিজের সংসার নিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে 13 বছরের একটা ছেলেকে ছেড়ে দেওয়া হলো, এই কথা বলছেন। অর্থাৎ মামি
একেবারেই তাকে খুশি মনে গ্রহণ করলেন না। তার মামির এই অনাদর এবং এই যে কাঁচা পাকা বাবু রবীন্দ্রনাথ বলেছিলেন বিশ্বম্বর বাবুকে, তাকে উল্লেখ করতে গিয়ে তার সম্পর্কে আমরা দেখলাম সংসার তিনি করেছেন, সন্তানের পিতা হয়েছেন, কিন্তু তার গৃহিণী কি চান বা তিনি যে কাজটা, তিনি সাধু উদ্দেশ্য তার, কিন্তু তার গৃহে রেখে সেটা করা সম্ভব কিনা সেই বিবেচনা বোধ তার কিন্তু ছিল না। তাই তিনি কাঁচা পাকা বাবুই বটে। এরপরে পৃষ্ঠায় যাই। এখানে আমরা শিশু কিশোর মনস্তত্ত্ববিদ রবীন্দ্রনাথকে পাবো গল্পের এই অংশে। দেখো কি বলছেন রবীন্দ্রনাথ। বিশেষত 13-14 বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। বালাই, বালকের অহিত বালাই, বালাই মানে উপদ্রব, এমন আর নেই। কেন? শোভাও নাই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক করে না, তাহার সঙ্গ সুখ ও বিশেষ প্রার্থনীয় নহে, তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি এবং কথা মাত্রই প্রগল্ভতা। হ্যাঁ, অর্থাৎ সে বাড়াবাড়ি রকমের কথা বলে, বেশি কথা বলে, প্রলাপ বকে, সে বাচাল সোজা কথায়। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে। এই বয়সটা তো বৃদ্ধিরই বয়স, শরীর তৈরি হয়, শরীর বড় হয়, সুতরাং এক বসনে তার অধিক দিন চলে না। তাই এটাও কি যেন তাদেরই দোষ, তারা এতে মনক্ষুণ্ণ হয়ে থাকে, সর্বদাই তারা সংশয়ে থাকে যে অন্যরা হয়তো তাতে রাগ করবে। এইরকমটা বলেছেন রবীন্দ্রনাথ, এভাবে যে বলে গেছেন, না বলা কথা রয়ে গেছে তার মধ্যে অনেকখানি, সেটা আমরা শুনে নেব পড়তে পড়তে। লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধা রূপে, কোনটা? তার এই বিবেচনাহীনভাবে বেড়ে ওঠা কুশ্রী স্পর্ধা স্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। যারা আমার ছেলেরা আছো, তারা এই অবস্থাটা পেরিয়ে এসেছো। তোমরা যখন ক্লাস 7, 8 বা 9-এ পড়েছো, হঠাৎ করে গলাটা ভেঙে গেল, সেটা ঠিক সর্দি কাশিতে যে গলা ভেঙে যায়, এখন আমার যেরকম অবস্থা এরকমটাও নয়, একটা অন্যরকম। তুমি চাও না ওই গলার স্বর, কিন্তু স্বর তখন সেরকম হচ্ছে। বড়দের মতো হয়নি পরিণত, আবার ছোটদের মতো কচি কচি মেয়েলি গলার স্বরও নেই। এটা কিন্তু ছোটদের, বিশেষত যারা গান শেখো, আবৃত্তি শেখো, তাদের খুব সমস্যায় ফেলে দেয়, দেখেছি আমি। তো সেই রকম ফটিকেরও সেই বয়সটা, এই জন্যই এই কথাগুলো বলেছেন। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময় কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমা প্রার্থী হইয়া থাকে। নিজের অস্তিত্ব নিয়েই সে বিব্রত, বিড়ম্বিত। কি কষ্টকর একটা অবস্থা। অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। কারণ স্নেহ তো সহজে কারুর কাছ থেকে পায় না। ছোটবেলায় অকারণেই অচেনা মানুষও গাল টিপে আদর করে, ভালোবাসে, সবকিছু ত্রুটি মাপ করে দেয়। আর যৌবনের স্বাভাবিক সৌন্দর্যে অনেক ত্রুটি মাপ হয়ে যায়। কিন্তু এই যে একটা অনাকাঙ্ক্ষিত বয়স, ইচ্ছাকৃত তো এই অসুন্দরপনা নয়, যদিও কোনো বয়সে কেউ অসুন্দর হয় না, এই সেটা সেই বয়সের সৌন্দর্য, কিন্তু ছোটও নয় বড়ও নয়। কিশোর বয়সের এই বিড়ম্বনা, বয়ঃসন্ধিকালীন এই যে কষ্ট, এটাকে রবীন্দ্রনাথ গভীরভাবে ফটিক চরিত্রের মধ্য দিয়ে আমাদের দেখিয়েছেন। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না, কারণ সেটা সাধারণ প্রশ্রয় বলিয়া মনে করে। সাধারণে তাকে বেশি প্রশ্রয় দিচ্ছ বলে সমালোচিত হয় সে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। কি করুন এই জায়গাটার বর্ণনা, যে পথের কুকুরের যেমন কেউ প্রভু নয়, কেউ তাকে রোজ দুবেলা খেতে দেয় না, আশ্রয় দেয় না, সেরকম কিশোর বয়সে যদি স্নেহ করার কেউ না থাকে, নিজের মানুষ, আপন মানুষ কাছে না থাকে, তাহলে তার অবস্থাটা
এই রকম হয়। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। চারিদিকে স্নেহশূন্য বিরাগ, আন্ডারলাইন করবে এই জায়গাটা, স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাঁটার মতো বেঁধে, কেউ তাকে স্নেহ করে না। ওই যে বাগাবাগদি আড়কোলা করে নিয়ে গেছিল মায়ের কাছে, মা মনক্ষুণ্ণ বোধ করেছেন ছেলে তাকে ছেড়ে যাবে, কিন্তু এখানে তার জন্য সেই ভালোবাসার আশ্রয়টুকু নেই। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকে দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে, এইটি ফটিকের সবচেয়ে বাজিত। তাহলে এটাই হচ্ছে সব থেকে তার কষ্টের। সে যেখান থেকে মায়ের মতো, মামি মাতৃস্নেহ না হোক, মায়ের মতো খানিকটা স্নেহ আশা করেছিল, কিন্তু তা সে পায়নি। এই জায়গাটাও আমি বলবো, হয় ব্র্যাকেট দিতে পারো বা আন্ডারলাইন করতে পারো, এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন আসবে। মনে হতে পারে গল্প পড়াতে পড়াতে দিদিমণি মাঝে মাঝে আন্ডারলাইন করতে বলছেন, ব্র্যাকেট দিতে বলছেন, বিশেষভাবে মনোযোগ দিতে বলছেন, কারণ আমাদের মনে রাখতে হবে আমরা গল্প পাঠ তো করছি, সাহিত্যের রসাস্বাদন করব, তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু নম্বরের দিকটাও খেয়াল রাখতে হবে, কিভাবে আমরা সেকেন্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নেব। তাই এজন্য আমি তোমাদের বলছি এই জায়গাগুলো। মামি যদি দৈবাৎ তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাও গে, একটু পড়োগে যাও। মামি হয়তো শাসন করে তাকে ভালো কথাই বলতেন, কিন্তু মামির এই স্নেহের জন্য তো সে কাঙাল ছিল, এত ভালো সে চায়নি, তাই স্নেহ কাঙাল মন এতে পীড়িত হতো। তাই রবীন্দ্রনাথ লিখছেন, তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। এই জায়গাটাও আন্ডারলাইন করবে, মামির যত্ন বাহুল্য, অর্থাৎ তুমি পড়োগে যাও, এতে তোমার হাত দিতে হবে না, কোথায় একটু প্রশংসা করবে তার এই ইচ্ছেটুকু, কাজের ইচ্ছেটুকু, তা তো নয়, উল্টে মামি তাকে তিরস্কার করছেন। যত্ন বাহুল্য আসলে তিরস্কারের মতনই তার বুকে গিয়ে বাজছে, তাই তার অত্যন্ত নিষ্ঠুর মনে হয়েছে। এ তো গেল একদিক, বিরাগ, স্নেহশূন্য বিরাগ। আর একটা দিক তাকে পীড়ন করেছে কি, ওই যে তার উদার আকাশ মুক্ত বাতাসে চিরদিনের খেলা, সেই জায়গাটা সে হারিয়ে ফেলেছে কলকাতায় এসে, চার দেওয়ালের মধ্যে সে বন্দী। ঘরের মধ্যে এইরূপ অনাদর, ইহার পর আবার হাঁফ ছাড়িবার জায়গা ছিল না। তাহলে দুদিক থেকে সে পীড়িত, এক হচ্ছে ঘরের মধ্যে অনাদর, মামির কাছে অনাদর, আর হাঁপ ছাড়ার জায়গা ছিল না। উদার প্রকৃতি সঙ্গ, সে আজন্ম লালিত সেই প্রকৃতিতে, সেই সঙ্গহীনতায় সে ভুগছিল। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। প্রকাণ্ড একটা ধাউস, ধাউস মানে বিশাল বড়, ঘুড়ি লইয়া বোঁ বোঁ শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, তাইরে নাইরে না করিয়া উচ্চৈশ্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দেয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দলবল, উপদ্রব, স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিয়া লইত। অর্থাৎ সেই মাও তাকে, ওই প্রকৃতি যেন মাতৃসমা, এবং সেই অত্যাচারিণী নিষ্ঠুর অবিচারিণী মা যে সবসময় কনিষ্ঠ ভ্রাতাকেই বেশি প্রশ্রয় দিতেন, তিনিও তো আদর করতেন, স্নেহ করতেন, তার জন্য মন কেমন করত তার। এবং জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটু কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎস, গোধূলি সময়ে অর্থাৎ বিকেল বেলায় সন্ধে হওয়ার সময় যেমন মাতৃহীন বৎস, অর্থাৎ গরুর যে শাবক, সেই বাছুর যেমন ঘরে ফিরে আসার জন্য একটা আন্তরিক মা মা ডাক, মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন সেই লজ্জিত, শঙ্কিত, শীর্ণ, দীর্ঘ, অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত। তোমাদের একটা প্রশ্ন খুব আসে যে শিশু মনস্তত্ত্ব বা কিশোর মনস্তত্ত্ব এই গল্পে কেমন করে দেখিয়েছেন রবীন্দ্রনাথ। এই পুরো পৃষ্ঠাটায় কিন্তু তার বর্ণনা আছে, নিজের মতো করে নিজের ভাষায় এখান থেকে তোমরা লেখার চেষ্টা করবে। আর এই যে অংশটার কথা আমরা এতক্ষণ পড়লাম, এই প্রকৃতির মাঝখানে ফিরে যাওয়ার ইচ্ছে,
চার দেওয়ালের এই অবরোধ থেকে মুক্তি পাওয়ার ইচ্ছে, মায়ের কাছে, মাটির কাছে, প্রকৃতির কাছে ফিরে যাওয়ার একান্ত কামনা আমরা রবীন্দ্রনাথের অন্য একটি কবিতাতেও পাই। বসুন্ধরা কবিতার অংশবিশেষ তোমাদের জন্য এনেছি। তোমরা সমার্থক উদ্ধৃতি হিসেবে এখান থেকে একটা দুটো লাইন ব্যবহার করতে পারো বা দেখে নিতে পারো ফটিকের চরিত্রের সঙ্গে এই সময়কার যে মনোভাব তার সঙ্গে কিভাবে একাত্ম। দেখে নাও। বসুন্ধরা কবিতার অংশবিশেষ। আমারে ফিরায়ে লহ ওই বসুন্ধরে, কোলের সন্তানে তব কোলের ভিতরে, বিপুল অঞ্চল তলে। ওগো মা মৃন্ময়ী, তোমার মৃত্তিকা মাঝে ব্যাপ্ত হয়ে রই, দিক বিদিকে আপনারে দি বিস্তারিয়া, বসন্তের আনন্দের মতো। বিদারিয়ায় বক্ষ পঞ্জর, টুটিয়া পাষাণ বন্ধ, সংকীর্ণ প্রাচীর, আপনার নিরানন্দ অন্ধ কারাগার। হিল্লোলিয়া মর্মরিয়া কম্পিয়া স্খলিয়া বিকিরিয়া বিচ্ছুরিয়া, শিহরিয়া সচকিয়া আলোকে পুলকে, প্রবাহিয়া চলে যায় সমস্ত ভুলোকে। প্রান্ত হতে প্রান্ত ভাগে, উত্তরে দক্ষিণে পূরবে পশ্চিমে, শৈবালে সাতবলে তৃণে, শাখায় বলকলে পত্রে উঠি সরসিয়া, নিগূঢ় জীবন রসে। এই একান্তভাবে প্রকৃতিকে একান্তভাবে নিজের মধ্যে নিয়ে উপভোগ করা, উপলব্ধি করা, তার মধ্যে মুক্তি পাওয়া, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ রবীন্দ্রনাথ বলেছিলেন। তো সেইখানেই আমরা দেখছি যে এই বসুন্ধরা কবিতাতে যে কথা আছে তাই কিন্তু আমরা ফটিকের এই সময়ের মনোভাবে পেলাম। এ তো গেল ঘরের নিরানন্দ, ঘরের যে অনাদর, যে মুক্তির আকাঙ্ক্ষা, তাই কিন্তু শুধু এখানেই শেষ নয়, ফটিকের দুর্দশার আরো কিছু বাকি ছিল। লেখক আমাদের সেই জায়গাটা দেখাচ্ছেন। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত, খেয়াল করো, মাস্টার মার আরম্ভ করিত, মাস্টার মারতেন না, অর্থাৎ একটা দুটো চড়চাপড় নয়, মার আরম্ভ করতেন, তার মানে অনেকটা মারতেন। আরম্ভ করিত তখন ভারাক্রান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত। ছেলেরা যখন খেলিবার ছুটি হইত, ছেলেদের যখন খেলিবার ছুটি হইত, তখন জানলার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলার ছাদ নিরীক্ষণ করিত। যখন সেই দ্বীপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দুই একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়া যাইত, তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত। এখানে দেখো, দুপুর রৌদ্রে ছাদে খেলছে, তার মানে এটা নিশ্চয়ই শীতকাল, তাই না? দুপুরের রোদ্দুরে নিশ্চয়ই গরমকালে কেউ ছাদে খেলে না। তো দুটো দিক এখানে লক্ষ্য করার। একটা হচ্ছে যে ছেলেদের যখন খেলার ছুটি হতো, সে কিন্তু তার সঙ্গী সাথী স্কুলে কেউ ছিল না, কারণ সে তো মাস্টার মশাইদের কাছে মার খেত, অপমানিত হতো এবং তার নিজের ভাইরাও তাকে পরিচয় দিতে লজ্জাবোধ করত। সুতরাং স্বভাবতই তার নিজের কেউ ছিল না, সঙ্গী সাথী ছিল না। সেই নিঃসঙ্গ বালক খেলার সময় দূরে ছাদে যারা রয়েছে সেই দূরবর্তী খেলার ছেলেপুলেদের দেখতো। আমি বলেছিলাম তোমাদের যে ওই কাশ জীবনের অংশটাতে, অর্থাৎ হতে পারে শরৎকাল কিংবা শরৎ শেষের বর্ণনা, আর আমাদের স্কুলগুলোতে সাধারণত স্কুল শুরুই হয় জানুয়ারি মাস থেকে, শীতের সময়, এবং এখানেও আমরা দেখছি ছাদে বাচ্চারা খেলছে। তো ওই সময়টা মানে খুব ঘোর গরমকাল নয় এই সময়টা, এটা আমরা বুঝতে পারি। এইটা বলছি যে তার যে প্রতীক্ষা মার কাছে ফিরে যাওয়ার, তার নিজের জায়গায় ফিরে যাওয়ার, গ্রামে ফিরে যাওয়ার, সেই প্রতীক্ষা যে কত দীর্ঘ হয়েছিল সেটা বোঝানোর জন্যই তোমাদের এই সময়টুকু খেয়াল করতে বলছি। কেননা এর পরেই দেখো লেখক বলছেন, একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে, সবসময় সে ভীত সন্ত্রস্ত তার অস্তিত্ব নিয়ে, তাই অনেক সাহস করে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলিয়াছিলেন, স্কুলের ছুটি হোক, কার্তিক মাসে পূজার ছুটি, সে এখনো ঢের দেরি। তার মানে এটা পুজোর ছুটির অনেক আগের কথা এখানে বলা হচ্ছে। অনেক কষ্ট করে একদিন সে মামার কথার উত্তরে খুব তাড়াতাড়ি লাফিয়ে বলেছিল, কবে যাব, কখন যাব?
সেই সহজ স্বাভাবিকতা তার আর নেই। সে এখন ভয় পায় মামাকে, তাই তার সংকোচ তাকে এরকমভাবে সংশয়িত করে রাখে। তাহলে ছুটির এই প্রতীক্ষা কিন্তু শুরু হলো। খেলা দিয়ে, সহজ খেলা দিয়ে যে গল্প শুরু হয়েছিল তা এখন ছুটির প্রতীক্ষায় পর্যবসিত। ফটিক ছুটি চাইছে এই অনাদর থেকে, স্নেহশূন্য বিরাগ থেকে, স্কুলের এই অনাদর, এই অত্যাচার, সমস্ত কিছু থেকে, এই সঙ্গহীনতা, নিঃসঙ্গতা থেকে সে তার মায়ের কোলের কাছে, তার প্রকৃতির কাছে ফেরত যেতে চায়, তাই সে ছুটি চাইছে। একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজে পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জা বোধ করিত। ইহার কোনো অপমান তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। কোনো অপমান যদি হতো, ওই ফটিকের মানে ওর সাথে কোনো সম্বন্ধ নেই, তাকে ভাই বলে স্বীকারই করতো না, বরং তার অপমানে আরো বেশি তারা আনন্দ করত। বুঝতেই পারছ, এক বালক যে তার নিজের ঘর ছেড়ে, মাকে ছেড়ে এসছে, তার কাছে এটা কত অসহনীয় অবস্থা। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, বই হারিয়ে ফেলেছি। মামি অধরের দুই প্রান্ত বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি না। একবার হারিয়েছিল, তাতে মামি তাকে এমন তিরস্কার করলেন, ঠোঁট চেপে তীব্র বিরক্তিতে এমন কথা বললেন। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল। সেই হীনমনতায় ভুগছে সে। বয়ঃসন্ধিকালীন কষ্ট তো আছেই, মার উপরে অভিমান, সব থেকে কাছের মানুষের ওপরই তো সব থেকে বেশি অভিমান হয়। মা তাকে এই অনাদরের মধ্যে কেন ঠেলে পাঠালেন, সেজন্য মার উপরই তার অভিমান হলো। স্কুল হইতে ফিরিয়া আসিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে। বুঝিতে পারিল ব্যামো বাধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। আন্ডারলাইন করো এই জায়গাটা। সে বুঝতে পারলো মামির প্রতি, নিজের কষ্টের কথা সে ভাবলো না। মামি তো তাকে চোখে দেখতে পারেন না, দুর্গ্রহ বলে বোধ করেন, বই হারিয়ে ফেলেছে বলে তিরস্কৃত হয়। এখন তার উপর যদি আবার সে অসুস্থ হয়ে পড়ে, তাহলে মামির চোখে সে আরো বেশি তিরস্কৃত হবে, আরো বেশি উপদ্রব বলে মনে হবে। তাই মামি এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে, তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে লাগিল। অকারণ অনাবশ্যক জ্বালাতন, ইচ্ছে করে তো কেউ জ্বর বাঁধায় না, কিন্তু এই বালকের এমনটা মনে হচ্ছে। সেই অবুঝ বালক যে অপরকে একটু কষ্ট দিয়ে মজা দেখতে চাইতো, সেই ছেলে মানুষই তার নেই। সে একের পর এক যন্ত্রণায় বিদ্ধ। তাই এখন সে বুঝতে শিখেছে মায়ের কোল ছাড়া আর কোথাও তার স্নেহের আশ্রয় নেই। তাই সে কি করলো, রোগের এই সমস্ত অকর্মণ্য অদ্ভুত রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এইরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জা বোধ হইতে লাগিল। পরদিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। তাহলে নিজের মতো নিজে ছুটির ব্যবস্থা করে নিয়েছে সে, ঘর থেকে এবার পালিয়ে গেছে, কারণ মামা তো তাকে নিয়ে যাবে না কার্তিক মাসের আগে। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে। আন্ডারলাইন করো, আমরা শ্রাবণ মাসে এসে উপস্থিত হলাম। তাহলে কার্তিক মাসে পুজোর ছুটি, শ্রাবণ মাস আর একটু বাকি তার বাড়ি ফেরার। শ্রাবণ মাসের মুষলধারে বৃষ্টি পড়ছে, সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্ভর বাবু পুলিশে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্ভর বাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে, রাস্তায় 1 হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। 2 জন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্ভর বাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদ মস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা, মুখ চক্ষু লোহিতবর্ণ, থরথর করিয়া কাঁপিতেছে। বিশ্বম্ভর বাবু প্রায় কলি করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। মামা তো এইবারে ওই যে কাঁচা পাকা, কোথাও তার স্নেহ তো আছে, সন্তান স্নেহ আছে, কোলে করে তাকে ঘরে নিয়ে গেলেন। সে তো ছুটি পেতে চেয়েছিল, ছুটি কি তার পাওয়া হলো? পুলিশ তাকে নিয়ে এসেছে। কিন্তু এই সময়ও মামির তিরস্কার কম হলো না। মামি তাহাকে দেখিয়াই বলিয়া উঠিলেন, কেন বাপু পরের ছেলেকে নিয়ে
কেন এ কর্মভোগ? দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও। আবার অপমান, মামির কাছ থেকে আবার সে অপমান তাকে পেতে হলো। মানবিক মুখ দেখলাম না মামির এখানেও আমরা। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারাদি হয়নি, তিনি ভালো করে খেতে পারেননি। দুশ্চিন্তা তো বটেই, পরের ছেলেকে নিয়ে এসেছেন এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটখিট করিয়াছেন, ওই পরের ছেলেকে নিয়ে এসছেন, সেজন্য একটা দুশ্চিন্তা। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। অর্থাৎ সে ছুটি চেয়েছিল, কিন্তু ছুটি তার পাওয়া হলো না। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল, সমস্ত রাত্রি প্রলাপ বকিতে থাকিল। বিশ্বম্ভরবাবু চিকিৎসক লইয়া আসিলেন। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া মানে খুলে কড়ি কাঠের দিকে হতবুদ্ধির মতো তাকাইয়া কহিল, মামা আমার ছুটি হয়েছে কি? মামাকে সে জিজ্ঞাসা করল। এই ছুটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার ছুটি, এই নিরানন্দ কারাগার থেকে সে ছুটি চেয়েছে উদার আকাশের মধ্যে, তার ফেলে আসা প্রকৃতির মাঝখানে, তার মায়ের কাছে। তাই মামাকে সেই একটাই তার প্রশ্ন, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্ভরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহ ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। ফটিক আরবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল, মা আমাকে মারিস নে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। মার কাছে বারবার সে একই কথা, যে কারণে তাকে মাতৃক্রোড়চ্যুত হতে হয়েছে। ফটিককে সে মেরেছিল, সে মনে করছে সেই কারণেই মা তাকে তাড়িয়ে দিয়েছে। ফটিক মাখনকে উৎপাত করে, মাখনকে সে মারে ফটিক, তাই মায়ের কোল হারাতে হয়েছে তাকে, তাই মার কাছে সে ক্ষমা চাইছে। এইরকম ভাবে আমরা দেখলাম গল্পের শেষে মা তার কাছে এসেছেন এবং ফটিকের তখন আর জ্ঞান নেই। খালাসিদের মতো, অর্থাৎ যারা নৌকোর খালাসি, তারা নৌকোর জল মেপে বা নৌকো কোন দিকে যাচ্ছে সেটা দেখে, সেই খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল, এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না। কলকাতায় আসার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল, খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত, অর্থাৎ ডাঙা আর কত দূরে সেটা সে মাপছে। ওইভাবে প্রলাপের মধ্যেই সে কিন্তু সে কাজ করছে, করুণ স্বরে সে জল মাপছে। এবং লেখক বলছেন, যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। কোথায় সে যাবে, কত দূরে সে যাবে, কোথায় তার স্নেহের অঞ্চল রয়েছে তার মায়ের। ফটিকের মা যখন এলো, ফটিক অতি সহজে, ফটিক সোনা আমার, মানিক আমার বলে যখন তিনি ডাকছেন, ফটিক সহজে তার উত্তর দিয়ে বলল, হ্যাঁ, অর্থাৎ সে যেন মাকে সাড়া দিল। আসলে সে সাড়া দিল না। এই পার্থিব জগতের উপর থেকে তার সমস্ত বিশ্বাস ফুরিয়ে গেছে, তার সমস্ত কষ্ট যন্ত্রণার অবসানে এবার সেই পার্থিব জগৎ থেকে ছুটির পথে পৌঁছচ্ছে। ফটিকের মা আবার ডাকলেন, ওরে ফটিক, বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদু স্বরে কহিল, মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। তাহলে এই হয়ে গেল ছুটি। এই জাগতিক সমস্ত কিছুর থেকে, তাকে যেখানে কেউ পছন্দ করেনি, ভালোবাসেনি, মেনে নেয়নি, সমস্ত কিছু থেকে সে যেন মৃত্যুতেই ছুটি খুঁজে নিল। তোমরা যে হয়তো ছোটবেলায় অমল দইবালা পড়েছো, রবীন্দ্রনাথের ডাকঘর নাটক পড়ে দেখো, এই ছুটিকে আমরা চাই। যে কোনো বালককে এই ছুটির মর্ম বোঝে, কিন্তু নিজের জীবন দিয়ে ফটিককে এই ছুটিটা চেয়ে নিতে হলো। আমরা দেখে নেব এই অংশ, এই পুরোটা পর্বে আমরা কয়েকটি শব্দ পেলাম যার অর্থগুলো হয়তো আমাদের অচেনা। আমরা শব্দার্থ দেখে নেব। এবার পাঠ্যাংশের শব্দার্থ দেখব, তোমরা দেখে নাও। সর্দার মানে নেতা, মাস্তুল নৌকার পাল খাটানোর কাঠের দণ্ডবিশেষ, উপক্রম মানে সূচনা, আস্ফালন চিৎকার, গণ্ডদেশ কপল বা গাল, অনতিবিলম্বে অর্থাৎ দেরি না করে, আনুষঙ্গিক মানে মূল বিষয়ের সঙ্গে যুক্ত, ভূমিসাৎ অর্থাৎ মাটিতে পড়ে যাওয়া, তুষ্ট মানে আনন্দিত, শশব ব্যস্ত, শশ অর্থাৎ খরগোশের মতো চঞ্চল অর্থাৎ অতি চঞ্চল, গৃহাভিমুখে বাড়ির দিকে, অর্ধনিমগ্ন অর্ধেক ডুবে থাকা, গলুই নৌকার দুই প্রান্তে সরু অংশ, আড়কোলা আড়াআড়ি ভাবে কোলের ওপর শুইয়ে নেওয়ার বিশেষ ভঙ্গি, চপেটাঘাত মানে চর মারা, এতাদৃশ অর্থাৎ এই রকম, বালাই মানে উপদ্রব, প্রগল্ভতা লজ্জাহীনতা,
লালিত্য অর্থ সৌন্দর্য বা কমনীয়তা, বিরাগ মানে বিরক্তি, দুর্গ্রহ অর্থাৎ ঝঞ্ঝাট, প্রতিভাত মানে উজ্জ্বল রূপে প্রকাশিত, দৈবাত অর্থাৎ হঠাৎ, ধাউস অতি বৃহৎ আকৃতি, স্রোতস্বিনী মানে নদী, অকর্মণ্য যে কাজের উপযুক্ত নয়, মুষলধারে অর্থাৎ প্রবল বেগে, নিরীক্ষণ মনোযোগের সঙ্গে দেখা, লোহিত বর্ণ মানে লাল রং, দ্বীপ্রহর অর্থাৎ দুপুরবেলা, অন্তঃপুরে মানে অন্দরমহল বা ভিতরের বাড়ি, নাচার মানে নিরুপায়, প্রলাপ অর্থাৎ অর্থহীন কথাবার্তা এবং খালাসি নৌকো বা জাহাজের কর্মচারী। তো এই আমরা মোটামুটি পাঠ্যাংশের শব্দার্থ দেখে নিলাম। যেখানে যেখানে তোমাদের মনে হবে তোমরা সেখানে পাশে পাশে পেন্সিল দিয়ে বইয়ের মধ্যেই লিখে রাখতে পারো শব্দার্থগুলি। তারপর আমরা দেখব আবারও এই দ্বিতীয় অংশের একদম শেষাংশের যে চলচ্চিত্রায়িত রূপ সেইটুকু দেখে নেব। চলো দেখি। মামা, বাড়ি যাব কবে? কার্তিক মাসে পুজোর ছুটিতে। পুজোর ছুটিতে? এই তো মাত্র কদিন বাকি। ঠিক বাড়ি যাবি না বাবা? ঠিক মামা, আমার কি ছুটি হয়েছে? একবার মামা, আমার কি ছুটি হয়েছে? আমরা ছুটি গল্পের শেষাংশের চলচ্চিত্রায়িত রূপ দেখে নিলাম। এখন আমরা দেখব যে এই যে গল্পটা আমরা পড়লাম তার থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। আমি প্রশ্নগুলি মুখে আলোচনা করে দিচ্ছি, তোমরা নিজেদের ভাষায় গল্প পড়ে লিখে নেবে। আশা করি যেভাবে আলোচনা করেছি তাতে তোমরা গল্পটা থেকে উত্তরগুলো লিখতে পারবে। চলো আমরা তাহলে সম্ভাব্য প্রশ্ন কয়েকটি মাত্র তোমাদের জন্য এনেছি, সেইগুলি একটু দেখে নিই। তোমরা জানো যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের সর্বাধিক 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় এবং কম বেশি 150টা শব্দে লিখতে হয়, সেভাবেই তোমরা লিখবে। প্রথম প্রশ্নটি আমরা পেলাম, ছুটি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। আমরা জানি যে কোনো সাহিত্যকৃতির নামকরণ হয় তার কেন্দ্রীয় চরিত্র অথবা কেন্দ্রীয় কোনো ঘটনা কিংবা ব্যঞ্জনার্থ। তো আমরা দেখি যে ছুটি গল্পের নামকরণ কিভাবে হয়েছে। গল্পটি পড়তে পড়তে আমরা বুঝতে পারছি যে এই গল্পের নামকরণ অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। ছুটি গল্পের কাহিনীর বিন্যাসে অসম্ভব তাৎপর্যমণ্ডিত এই ছুটি শব্দটি। গ্রাম জীবনে প্রকৃতির মধ্যে সহজ স্বচ্ছন্দ বিচরণ করা ফটিকের বিরুদ্ধে তার মায়ের অভিযোগ ছিল যে ফটিক অত্যন্ত উচ্ছৃঙ্খল, পড়াশোনায় অমনোযোগী। সেজন্যই ফটিকের মামা বিশ্বম্ভরবাবু তাকে নিয়ে কলকাতায় চলে আসেন। কলকাতায় ভালো করে লেখাপড়া শেখবার জন্য সে এলো, কিন্তু প্রাথমিকভাবে সে যাওয়ার জন্য উচ্ছ্বসিত থাকলেও বদ্ধ শহর জীবন, মামির বিরূপতা, এই সমস্ত কারণে ফটিক হাঁপিয়ে ওঠে, তার মার কাছে ফিরে যেতে চায়, ছুটি চায় সে এই বদ্ধ জীবন থেকে। তার ঘুড়ি ওড়ানোর, নদী তীর সাঁতার কাটার, নদী সমস্ত দুরন্তপনার যেসব সঙ্গী সাথী তাকে মানসিক ছুটি দিয়েছিল, এরাই সেই অবাধ স্বাধীনতা তাকে হাতছানি দিয়ে ডাকত। প্রতিদিনের নাগরিক জীবন থেকে তাই ছুটি চেয়েছিল ফটিক। আর তার মামা তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কার্তিক মাসে পুজোর ছুটি হলে তিনি তাকে বাড়িতে দিয়ে আসবেন। এদিকে মাস্টারমশাইদের প্রহার এবং লাঞ্ছনা বাড়তে থাকে, তার বই হারিয়ে ফেলে মামিও তাকে তিরস্কার করে, সঙ্গী সাথীরা তো বটেই, এমনকি মামাতো ভাইরাও তাকে সঙ্গ দেয় না এবং তার অপমানে খুশি হয়। এই রকম একটা বদ্ধ জলাশয়ের মতো অবস্থা থেকে সে ছুটি চেয়েছিল, নিজে নিজেই ছুটিটা করে নিতে চেয়েছিল। জ্বর যখন তার এলো, মামির তিরস্কার কল্পনা করে সে নিজে হারিয়ে গিয়েছিল, মার কাছে চলে যেতে চেয়েছিল, আসলে ছুটি চাইছিল। কিন্তু
অবস্থা বিপাকে পুলিশের হাতে ধরা পড়ে এবং আবারও তাকে ফিরে আসতে হয় এই নিরানন্দ কারাগারের মতো মামার বাড়িতে। তারপরে জ্বর আরো বাড়ে এবং যখন তার মা আসেন তখন কিন্তু সে সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে চলে গেছে, কিন্তু তার মধ্যে তার এই যে মনের কোনো মানে পার্থিব জগৎ থেকে সে তার মনটাকে তুলে নিয়েছে এবং ছুটি চাইছে এই সমস্ত কিছুর থেকে। তার সমস্ত আত্মগ্লানি, তার যে রক্তক্ষরণ মনের, তার থেকে সে মুক্তি চাইছে। এই ছুটি শুধু খেলার ছুটি নয়, আমরা দেখেছি খেলা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু ছুটি দিয়ে যে শেষ হলো সে ছুটি কোনো খেলার ছুটি নয়, এই জীবনের খেলাঘর থেকে সে ছুটি নিয়ে চলে গেল। তাই ছুটি শব্দটি এখানে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। খুব হালকা চালে, লঘু চালে আকস্মিকভাবে সূচনা হয়েছিল যে গল্পের, সেই খেলার ছুটি আসলে হয়ে গেল জীবনাতীতভাবে। সুতরাং ছুটি গল্পটি নামকরণ অত্যন্ত সার্থক এবং তাৎপর্যমণ্ডিত বলে আমরা মনে করছি। এটাকে তোমরা নিজেদের ভাষায় গুছিয়ে লিখবে, কেমন? এর পরের প্রশ্ন দেখি। ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে কি কি হয়েছিল তোমাদের আন্ডারলাইন করতেও বলেছে এবং তোমরা দেখতেও পেয়েছো যে মামি প্রথম অবস্থাতে তাকে দেখেই বিরূপ হয়ে উঠেছিলেন এবং মামির কাছে সে অত্যন্ত দুর্গ্রহ বলে মনে হয়েছিল। মামার বিবেচনাহীনতায় তিনি বিরক্ত বোধ করেছিলেন এবং আমরা দেখেছি যে ফটিক যদি নিজে থেকে এগিয়ে কোনো কাজ করে দিতে চাইতো, মামি তাকে তিরস্কার করে তার মামির যত্ন বাহুল্য ফটিকের কাছে বেদনাদায়ক মনে হতো। সে আসলে মাতৃমূর্তি খুঁজতে চেয়েছিল মামির মধ্যে, কিন্তু সেই স্নেহাঞ্চল মামি তাকে দিতে পারেননি। এ তো গেল একদিক। দ্বিতীয় দিক, ওই রকম শহরের যে নাগরিক যে বদ্ধ জীবন, সেই জীবনে ফটিক অভ্যস্ত হতে পারেনি। সে চেয়েছিল তার আগেকার জীবনে ফিরে যেতে, অর্থাৎ কিনা তার সেই স্বাধীন জীবনে, প্রকৃতি লালিত প্রকৃতির বালক সে, সেখানে সে মুক্তি চেয়েছিল। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, রবীন্দ্রনাথের গানে আমরা পাই। সেই রকম দুরবস্থা হয়েছিল এবং তারপর অমনোযোগী বালক পড়াশোনায় মাস্টারমশাইদের কাছ থেকে তিরস্কৃত হতো এবং সেখানেও সে সহানুভূতি পায়নি তার মামাতো ভাইদের কাছে। সঙ্গহীনতা তাকে আকুল করে তুলেছিল, আবারও সে বাড়ি ফিরে যেতে চেয়েছে। এই যে দুরবস্থা, এমনকি যখন সে অসুস্থ হয়ে পড়ল তখনও সে নিজেকে তখন হীনমন্যতায় ভুগেছে এবং সেখান থেকে সে পালাতে চেয়েছে। অর্থাৎ অসুস্থ অবস্থাতেও সে নিজেকে, নিজের অস্তিত্ব সম্পর্কে খুব একটা আরাম বোধ করেনি। মামার বাড়ি তো আমাদের কাছে আনন্দের, কিন্তু ফটিকের মামার বাড়িতে ফটিকের পুরোপুরি দুরবস্থা, এমনকি তার মৃত্যুকে পর্যন্ত ডেকে এনেছে, এটা আমরা দেখতে পাই। এইটুকুই তোমাদের নিজের ভাষায় লিখতে হবে। এরপরে ছুটি গল্পে কিশোর মনস্তত্ত্বের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন, বয়ঃসন্ধিকালীন সমস্যায় জর্জরিত যে কিশোরীরা, বিশেষত কিশোর বয়স, কিশোরদের সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন। তোমাদের গল্পের যে পৃষ্ঠাটি আমি বলেছিলাম, অর্থাৎ 36 পৃষ্ঠা, বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই, ওইখান থেকে তোমরা নিজেরা পড়ে নিয়ে এই জায়গাটা লিখবে যে ছুটি গল্পে ফটিকের প্রতি মামির যে রূঢ় আচরণ, শিক্ষকের প্রহার, বই হারিয়ে ফেলা, বন্ধুত্বহীন নিঃসঙ্গ জীবন, এই সমস্ত ঘটনার ফলে মানসিক দ্বন্দ্বে সে ক্ষতবিক্ষত এবং সেখানে তার বয়ঃসন্ধিকালীন যে খাপছাড়াভাবে বেড়ে ওঠা, তার কোথাও যে একটা স্নেহের আশ্রয় পাওয়ার ইচ্ছে, একটা মায়ের কাছে ফিরে যাওয়ার মতো, মাতৃহীন বৎসের মতো মা সর্বক্ষণ এই যে ডাক, এই তাকে ক্ষতবিক্ষত করেছিল। হয়তো সে শিশু হলে এতটা অনাদৃত হতো না, কিংবা যৌবনে পরিণত হলে তাহলে কিন্তু তার এতটা হয়তো কষ্ট হতো না, কিন্তু ওই বয়ঃসন্ধিকালীন যে সমস্যা সেটা রবীন্দ্রনাথ ফটিক চরিত্রকে কেন্দ্র করে আমাদের দেখিয়েছেন, সেটা বলতে হবে। আর এরপরে ফটিক চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। সমস্ত গল্পের মধ্যে ফটিক চরিত্রের বৈশিষ্ট্য আমরা পেয়েছি। আমরা প্রথমেই বলে নেব যে ফটিকই কিন্তু এই গল্পের চালিকা শক্তি, সেই কেন্দ্রীয় চরিত্র। আমরা দেখেছি গল্পের শুরু এবং শেষ ফটিককে দিয়ে, আর যারা এসছেন গল্পে চরিত্র হিসেবে তার সূত্রে এসছেন ফটিকের মা, ফটিকের মামা, ফটিকের ভাই, ফটিকের সঙ্গী সাথী, ফটিকের মাস্টারমশাই, ফটিকের মামি এবং ফটিকের মামাতো ভাই, সমস্তই কিন্তু ফটিকের সূত্রে এসছে। যে ঘটনাবলী ঘটেছে সমস্ত ফটিককে কেন্দ্র করে আবর্তিত, তাই ফটিক এই গল্পের কেন্দ্রীয় চরিত্র এবং
তার চাওয়া, তার যে মানসিক চাহিদা, একমুখী চাহিদা, ছুটি চাইছে, মুক্তি চাইছে সে। তাই ফটিকের চরিত্র তো আমরা আলোচনা করবই, সেটা করতে গিয়ে দেখে নেব কিভাবে একদম প্রথম দিকে গল্পে শুরু হয়েছিল যেভাবে, সেখানে ফটিকের যে বালুসুলভ চঞ্চলতা সেটা আমরা দেখেছি। তার যে সর্দার, বালক দিগের সর্দার, অর্থাৎ তার নেতৃত্ব দানের ক্ষমতা, ফটিকের যে প্রকৃতির সন্তান হিসেবে তাকে আমরা পেয়েছি। সে নৌকার গলুইয়ের উপর বসে আছে, কাশ গাছের গোড়া চিবোচ্ছে, যখন তখন নদীতে ঝাঁপ দিয়ে পড়ছে, ঢাউস একটা ঘুড়ি নিয়ে উঠছে, ইত্যাদি ইত্যাদি। আর সে অত্যন্ত অভিমানী, মায়ের ওপর তার অভিমান, কেন মা তাকে অনাদরের সংসারে পাঠিয়েছে মামার বাড়িতে, এরকম আমরা দেখেছি। এবং সে সত্যবাদী, সেটাও দেখেছি। মাকে সে বলেছে যে ভাইকে আমি মারিনি, সত্যি কথা বলেছিল। তার স্নেহ কাঙাল মন আমরা দেখেছি মায়ের কাছেও, মামির কাছেও। মার উপর অভিমান করেই তো সে মামার সাথে চলে এসেছিল। মামা যখন নিয়ে আসতে চায় এক বাক্যে যাবো যাবো, কখন যাব, এসব বলেছিল। এবং তারপরেও মামির কাছেও সে স্নেহ প্রার্থনা করে পায়নি। আর এছাড়াও তার যে বয়ঃসন্ধিকালীন সমস্যা, এইটাও কিন্তু গুছিয়ে লিখতে হবে। আর একদম শেষ প্রশ্নটি এনেছি তোমাদের জন্য, ছুটি গল্পে প্রকৃতির প্রভাব আলোচনা করো। গোটা গল্পে কিন্তু আমরা প্রকৃতির প্রভাব পেয়েছি। ছুটি গল্পে আমরা দেখছি যে রবীন্দ্রনাথ যেন নিজের মানসিকতায় ওই প্রকৃতি লালিত বালক ফটিককে কেন্দ্র করে প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে আমরা একটা জায়গায় পাই, তোমরা লিখে নিতে পারো, সমার্থক উদ্ধৃতি হিসেবে ব্যবহার করতে পারবে এই জায়গাটুকু। আমার শিশুকালেই বিশ্ব প্রকৃতির সঙ্গে আমার খুব একটা সহজ ও নিবিড় যোগ ছিল, এটা তিনি বলেছেন। এবং তিনি, আমরা জানি যে শিলাইদহ প্রতিশর সাজাদপুরে তিনি পারিবারিক জমিদারি রক্ষার জন্য গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে তিনি প্রকৃতিকে তিনি খুব সহজে অনেক কাছের থেকে দেখতে পেয়েছিলেন। পদ্মা তীরবর্তী পল্লী বাংলা যে বিস্তীর্ণ সমভূমি, সেই শিলাইদহে প্রকৃতির অসীম রহস্যময়তা, সৌন্দর্য এবং প্রকৃতিলগ্ন মানুষের সহজ সরল জীবনযাপন তাকে আপ্লুত করেছিল। এই শিলাইদহ পর্বে লেখা ছুটি গল্পটিতে তাই প্রকৃতির প্রত্যক্ষ উপস্থিতি লক্ষ্য করা যায়। আমরা দেখছি এই গল্পের নায়ক কিশোর ফটিক বড় হয়ে উঠছে পল্লী বাংলার উদার উন্মুক্ত পরিবেশের মধ্যে। খোলা আকাশ, দিগন্ত জোড়া মাঠ, সীমাহীন নদী তীর, আর একদঙ্গল দামাল ছেলের নামহীন সাম্রাজ্যের রাজা সে। মায়ের ভর্ৎসনায় অভিমানী হয়ে বয়ঃসন্ধির সময় নিজেকে বোঝা না বোঝার দ্বন্দ্ব জটিলতায় মামার প্রস্তাবে রাজি হয়ে অসীম কৌতূহল নিয়ে সে পাড়ি দিয়েছিল অচেনা কলকাতায় মামার বাড়িতে। সেখানে চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে গিয়ে মামির স্নেহশূন্য সংসারে সে জীবনের প্রতি যে সহজ সরল চাপল্যতা হারিয়ে ফেলেছিল, এবং আবার সে প্রকৃতির কোলেই বারংবার ফিরে যেতে চেয়েছে। আমরা এই গল্পে দেখি খাঁচায় বন্দী বনের পাখির মতো তার অসহ্য যন্ত্রণা এবং তাকে মুক্তির জন্য আকুল করে তুলেছে। ওই ছুটি গল্পের নামকরণের সার্থকতার অংশটাও এর সঙ্গে তোমরা জুড়ে দিতে পারো। এই ছুটি আসলে মুক্তি বাসনা, সেই চেয়েছে ঘুড়ি ওড়ানোর বিস্তৃত মাঠ, সাঁতার কাটার সংকীর্ণ স্রোতস্বিনী, অকর্মণ্যভাবে ঘুরে বেড়ানোর সীমাহীন নদীতীর, যা আমরা গল্পের মধ্যে পাচ্ছি সেগুলি তোমরা উদ্ধৃতি হিসেবেও দিতে পারো, নিজেদের ভাষাতেও লিখতে পারো। সেই মায়ের স্নেহাঞ্চল এবং প্রকৃতির শ্যামলাঞ্চল যেন একাকার হয়ে গেছে। ফটিক বলেছে তার মাকে, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। এবং সে ওই খালাসিদের মতো সুর করে বলেছে, এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না। অর্থাৎ সে যেন সেই নদী ধরেই তার গ্রামে ফিরছে। সে ফিরছে এমন এক জায়গায় যেখানে তাকে তার অস্তিত্বের জন্য প্রতিনিয়ত অপমানিত হতে হবে না, অমর্যাদা বোধে তাকে কাঁটার উপর দিয়ে হাঁটতে হবে না। তাই ছুটি গল্পে প্রকৃতি বিচ্ছিন্ন বালক ক্রমশ যেন আমরা দেখছি মৃত্যু মুখে পতিত হয়েছে। সে এই জীবন থেকেই আসলে ছুটি নিয়ে চলে গেছে জীবনান্তে। তাই আমরা বলতে পারি যে ছুটি গল্পে প্রকৃতির প্রভাব কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আছে, এবং রবীন্দ্রনাথ যেভাবে প্রকৃতিকে দেখিয়েছেন আমাদের গল্পের সেই অংশগুলো আমরা উদ্ধৃত করতে পারি আর নিজের ভাষাতেও লিখতে পারি। কেমন? তাহলে এই পর্যন্ত এই 5টা প্রশ্ন তোমাদের জন্য আমি এনেছি, তার সম্ভাব্য উত্তর আলোচনা করলাম। তোমাদের নিজেদের ভাষায় তোমরা নিজেরা গুছিয়ে লিখবে, অনধিক 150 শব্দের মধ্যে লেখার চেষ্টা করবে ঘড়ি ধরে, এবং শব্দ সংখ্যা মেপে লেখার চেষ্টা করবে। আশা করি তোমাদের অসুবিধা হবে না। খুব ভালো থেকো সবাই, অনেক শুভেচ্ছা রইল।